যিনি ছিলেন সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী, যার এক হুঙ্কারে কাঁপত পুলিশ প্রশাসন, যিনি একই সাথে প্রধানমন্ত্রী আর আইনমন্ত্রীর ভাষায় কথা বলতেন, সেই প্রবল ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করে ঝেঁটিয়ে বিদায় করা হলো। ক্ষমতার মসনদ থেকে তাকে সেলফ টেনে হিচড়ে নামিয়ে দেওয়া হলো। কিন্তু কেন? এটা কি কেবল একটি সাধারণ রদবদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য? এক বিশাল ভূমিকম্প ঘটে গেল দেশের রাজনৈতিক অঙ্গনে। যিনি ছিলেন সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী, যিনি নিজের মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে একই সাথে প্রধানমন্ত্রী এমনকি আইনমন্ত্রীর ভাষায় কথা বলতেন, সেই প্রবল পরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে। তার জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একেবারে হট সিটে বসানো হলো পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে। 5ই আগস্টের পর থেকে যার প্রতাপ দেখে অনেকেই ভেবেছিলেন বিএনপিতে তারেক রহমানের পর তিনিই হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সেই সালাউদ্দিন আহমেদকে কেন এভাবে ডানা ছেড়ে দেওয়া হলো? কেন তাকে সরিয়ে দেওয়া হলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এলজিআরডি মন্ত্রণালয়? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপির নেতৃত্বাধীন জোট যখন সরকার গঠন করেছে, তারপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। এই দায়িত্ব প্রাপ্ত হবার পরে তিনি তার নিজের মন্ত্রণালয়ের চেয়ে বেশি সময় ব্যয় করেছে অন্যান্য মন্ত্রণালয়ে। নাক গলিয়েছে, কথা বলেছে, ব্রিফ করেছে। আর এই সময়ের ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে গিয়েছে। অনেক গুঞ্জন ছিল যে কোনো মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে বদলি করা হতে পারে। অবশেষে একটা বিশেষ কারণে এই মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে বিদায় নিতে হলো। কিন্তু নতুন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অ্যানি ভাই। উনি কয়েকদিন আগে নির্বাচনের সময় সবক দিছে যে চাঁদাবাজি কিভাবে, কত প্রকার কিভাবে করা যায়। ওনারা দিছে স্বরাষ্ট্রমন্ত্রী, কি কোন দিকে যাবে আল্লাহ জানে দেশ। অভাবনীয় উপহারের বার্তা দিয়ে তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে চায় ভারত। আসলে এমন কোনো অভাবনীয় উপহার বাংলাদেশ পেতে চলেছে কি সেটা? এবং আপনারা আলেম ওলামারা যায় আশা করেন না তারেক রহমানের কিন্তু বিদায় ঘন্টি বাইজা গেছে। বিদায় ঘন্টি দুইভাবে বাজে। একটা হলো মানে যে ক্ষমতা আজকে ছাড়া দিছে, আর একটা হলো কাল থেকে সে অস্ত্র ধরে। উনি ডিলেজিটিমাইজ হয়ে গিয়েছে, এখন যা করবে অস্ত্রের মুখে করবে। তো এটা এক ধরনের পতন। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। তারেক রহমান গদি ছাইড়া দেন। দর্শক, বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সালাউদ্দিন আহমেদ, অবশেষে জল্পনা কল্পনা শেষে ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অন্য একটা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার মন্ত্রণালয়ে এনি সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, এনি চৌধুরীকে। এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে রদবদল করা হলো বা তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো, এটার পিছনে আসলে রহস্যটা কি? এ নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। দর্শক, ভিতরে হয়তো লুকিয়ে আছে বড় ধরনের একটা গোপন রহস্য, যে রহস্যটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন। হঠাৎ করে কেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এই দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হলো? দর্শক, তাহলে সেই গোপন রহস্যটা আসলে কি সেটা জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে কি ভিতরে রয়ে গেছে বড় ধরনের কোনো রহস্য? দর্শক, জনাব সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিল বিএনপির নির্বাচিত হওয়ার পরে। তো হঠাৎ করেই তাকে নিয়ে দেখেন, যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, তার নানান অবহেলার কথা আমরা মিডিয়ার সম্মুখে জানতে পেরেছি। তিনি সংসদে নানান ধরনের কথা বলেছে, বেশিরভাগ তিনি সংবিধান নিয়ে কথা বলেছে। বিশ্লেষকরা দাবি করেছিল যে তার যেটা দায়িত্ব, সেই দায়িত্ব তিনি অবহেলা করেছে, তার দায়িত্ব তিনি ঠিকভাবে পালন করেনি এবং তিনি তার দায়িত্বের বাইরে অন্য বিষয় নিয়ে বেশি নাক গলিয়েছে। বিশ্লেষকরা এমনটাও বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এখন সরিয়ে দেওয়ার মূল কারণ হতে পারে যে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিজে নিয়েছিল। দেখেন, সংসদে একসময় কিন্তু আলোচনা উঠেছিল, বিরোধী দলের নেতাকর্মীরা একসময় বলেছিল যে সালাউদ্দিন আহমেদ তার নিজের দায়িত্ব বাদ দিয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে। প্রথমে কিন্তু বলা হয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী, নিজেই প্রধানমন্ত্রী। প্রত্যেকটা সময়ই কিন্তু তাকে কথা বলতে দেখা গেছে। তো এত দাপটে, এত পাওয়ারফুল একটা ক্ষমতা তার হাত থেকে কেন জনাব তারেক রহমান ছিনিয়ে নিলেন? এর পিছনে আসলে রহস্যটা কি? আজকের এপিসোডটি পুরোপুরি দেখুন, সেটার মূল রহস্য আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তবে হ্যাঁ, একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে, তাইলেই কিন্তু জানতে পারবেন। কোনো দিকে নজর দেওয়া যাবে না, কোনো দিকে খেয়াল দেওয়া যাবে না। মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং দেখতে থাকুন পুরো এপিসোডটি। সব কিছু পানির মতো একদম ক্লিয়ার হয়ে যাবে।
তো চলুন কথা না বাড়াই মূল আলোচনায় চলে যায়। তার আগে বলবো, আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল আলোচনায় চলে যাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপির নেতৃত্বাধীন জোট যখন সরকার গঠন করেছে, তারপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। এই দায়িত্ব প্রাপ্ত হবার পরে তিনি তার নিজের মন্ত্রণালয়ের চেয়ে বেশি সময় ব্যয় করেছে অন্যান্য মন্ত্রণালয়ে, নাক গলিয়েছে, কথা বলেছে, ব্রিফ করেছে। আর এই সময়ের ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে গিয়েছে। অনেক গুঞ্জন ছিল যে কোনো মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে বদলি করা হতে পারে। অবশেষে একটা বিশেষ কারণে এই মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে বিদায় নিতে হলো। কারণটা কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং তিনি দলের মহাসচিব। এই মন্ত্রণালয়ে যে দলই ক্ষমতায় আসুক, সেই দলের যিনি সাধারণ সম্পাদক বা মহাসচিব, তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আওয়ামী লীগের আমলে সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, তারা দুইজন মহাসচিব ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, তারা এই দায়িত্ব পালন করেছেন। বিএনপির আমলে আগে আব্দুল মান্নান ভূঁইয়া পালন করেছেন, আর বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দায়িত্ব পালন করেছিলেন। এটা একটা অঘোষিত নিয়ম। এখন এর ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু প্রেসিডেন্ট হিসেবে তাকে মনোনয়ন করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে তাকে মনোনীত করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, তিনি প্রেসিডেন্ট হিসেবে চলে যাচ্ছেন এবং তিনিই হচ্ছেন প্রেসিডেন্ট। এলজিআরডি মন্ত্রণালয় আর দলের যিনি মহাসচিব, দুইটা পদ কিন্তু এখানে ফাঁকা হলো। তাহলে নিয়ম অনুযায়ী যিনি পরবর্তী মহাসচিব হবেন বিএনপির, তিনি তো এই মন্ত্রণালয়ে আসার কথা। সেই অনুযায়ী মহাসচিবের দৌড়ে এগিয়ে রয়েছেন, আমরা যতদূর জানতে পেরেছি, রুহুল কবির রিজভী। অন্য কেউ হতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা রাজনৈতিক বিশ্লেষকরা বিচার বিশ্লেষণ করে যেটি পাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে রুহুল কবির রিজভী মহাসচিব হবার দৌড়ে এগিয়ে রয়েছেন। তাহলে রুহুল কবির রিজভী যদি মহাসচিব হন, নিয়ম অনুযায়ী তারই তো ওই এলজিআরডি মন্ত্রণালয়টি পাওয়ার কথা। কিন্তু এখানে বিপত্তিটা ঘটেছে, রুহুল কবির রিজভীকে তো বিএনপি মনোনয়ন দেয় নাই, যার কারণে তিনি কিন্তু নির্বাচন করেন নাই। সুতরাং তিনি তো ওই জায়গায় যাওয়া তার জন্য একটু ডিফিকাল্ট। যদিও টেকনোক্রেট কোথায় নিতে পারে সরকার ইচ্ছা করলে, নেবে কিনা সেটা পরের ব্যাপার, ওই হিসাব আলাদা। ওটা সরকার ইচ্ছা করলে বাংলাদেশে সবকিছুই সম্ভব। সরকারি দল যা বলে সংবিধানে না থাকলে ওইটাই সংবিধান। তাহলে নিয়ম অনুযায়ী পাওয়ার কথা ছিল রুহুল কবির রিজভী বা যিনি মহাসচিব হবেন। সালাউদ্দিন আহমেদ মহাসচিব হচ্ছে এ ব্যাপারে কিন্তু কোনো আলোচনা নাই, অর্থাৎ কারোর ভিতরে এরকম কানাঘুষা নাই। কানাঘুষা কিন্তু থাকে, বাজারে একটা জোর কানাঘুষা থাকে, যে অমুক 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 জায়গায় আসতে পারে, অমুক জায়গায় আসতে পারে। সালাউদ্দিন আহমেদের ব্যাপারে কিন্তু এরকম কানাঘুষা নাই। এবং মহাসচিব হবার জন্য যে পদটি বর্তমানে হোল্ড করতে হয়, সালাউদ্দিন আহমেদ সেই পদেও নাই। তাহলে তিনি ওইখানে যাচ্ছেন না, না যাওয়ার পরেও তাহলে তাকে কেন ওইখানে নিয়ে যাওয়া হলো, রুহুল কবির রিজভীকে না দিয়ে? আর এদিকে সালাউদ্দিন আহমেদের বিষয়ে বিভিন্ন অভিযোগ যখন উত্থাপিত হয়েছে, তখন বিএনপি হয়তো চিন্তা করেছে যে ঠিক আছে, আপাতত যাই হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চেঞ্জ করতে হবে আগে, এইখানে অন্য কাউকে দিয়ে আগে এখান থেকে তাকে সরানো হোক। এই সিদ্ধান্ত বিএনপি আবার কখন নিয়েছে দেখেন, খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরানোর সিদ্ধান্ত বিএনপি তখন নিয়েছে, সুবীর ভৌমিক বোমা ফাটানোর মতো একটি কথা বলে ফেলেছেন, বাজারে একেবারে এমন একটা কথা বলে ফেলেছেন যেটা বিএনপির জন্য হজম করা খুব কঠিন হয়ে গেছে। কি বলেছেন সুবীর ভৌমিক? আসলে আমরা সুবীর ভৌমিকের এই কথাটুকু আগে শুনে দেখি। এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। হ্যাঁ, সুবীর ভৌমিক এই বলে। সুবীর ভৌমিক যে প্রশ্নটা তুলেছে, এটার উত্তরটা দাও না মিয়া। তুমি 7 বছর ইন্ডিয়াতে কেন বসেছিল? তখন ইন্ডিয়া পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক, আই উইল গেট কিলড বাই দ্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হ্যাজ থ্রোন মি ইনটু ইন্ডিয়ান টেরিটরি, দে উইল কিল মি। তুমি রয়্যাল লোকের পায়ে ধরে বলো নাই? সুরেশ কালরার পায়ে ধরো নাই যে শিলংয়ের স্টেশন চিফ ছিল? সব বড় বড় কথা বললে না, এভরিথিং উইল কাম আউট। সব মিয়ার কোথায় টিকিট বাঁধা আছে আমরা জানি, উই নো ইট। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছে, আমাদের রয়্যাল সুরেশ কালরা তখন শিলং স্টেশনের পায়ে ধরছে রীতিমতো, যে ডোন্ট সেন্ড মি ব্যাক, দে উইল কিল মি। সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু মূলত বিএনপি নড়ে চড়ে বসেছে। এবং বলা চলে আমরা যেটা দেখেছি, বাহ্যিক চাল চলন, আচার আচরণ বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছে, সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু বিএনপির ভিতরে বড় ধরনের একটা কানাঘোষা শুরু হয়ে গেছে। তারা দলের ভিতরে এই ব্যাপারে আলোচনা এবং সমালোচনায় মেতে উঠেছিল যে এটা তাহলে কি বললেন তিনি, যেহেতু তিনি এই কথা বলে ফেলেছেন। এবং বাহ্যত দেখা যাচ্ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটু উদাসীনতা ভাব, একটু অনীহা ভাব এরকম, বরং তিনি অন্যান্য জায়গায় একটু বেশি ইফোর্ট দিচ্ছিলেন। এইখানে তিনি অতটা দৌড়ঝাঁপ যেরকম করা দরকার, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই যে অসুস্থ মানুষটা যিনি মেজর জাহাঙ্গীর, তিনি কিন্তু তাকে কিন্তু অনেক দৌড়াদৌড়ি আমরা করতে দেখেছি। তিনি কতটুকু পেরেছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার আন্তরিকতার ঘাটতি ছিল এই কথা আমরা বলতে পারি না। কারণ তিনি ঈদের দিন ঈদের নামাজ পড়ে দৌড়িয়েছেন বেড়াকে বেড়াকে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তিনি দৌড়িয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা তিনি করেন নাই, তার সাধ্যের অতিরিক্ত তিনি করার চেষ্টা করেছেন। কিন্তু একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় এসেছে, তারপরে কিন্তু আমরা বিশেষ করে সালাউদ্দিন আহমেদকে আমরা ওইভাবে দৌড়ঝাঁপ পারতে দেখি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে একটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে তাকে আমরা ওইভাবে ইফোর্ট দিতে দেখি নাই। বরং তিনি আইন মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, ধর্ম মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, অর্থ মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, বিভিন্ন বিষয়ে তিনি নিজের পাণ্ডিত্য জাহির করেছেন। যার কারণে সরকারও হয়তো চাচ্ছিল যে তাকে এখান থেকে সরানো দরকার।
মৌকা যখন পেয়ে গেল, সুযোগ যখন একটা চলে আসলো, বিএনপির মহাসচিব রাষ্ট্রপতি পদে চলে যাবার জন্য এই পদ শূন্য হবার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে স্থানীয় সরকার এবং এলজিআরডি মন্ত্রণালয়ে তাকে দেয়া হলো। যদিও বাজারে একটা কানাঘুষা শুরু হয়েছে যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলজিআরডি মন্ত্রণালয়ে যাবার আগে এই খবর চাউর হবার পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের প্রতিষ্ঠানকে 40,000 কোটি টাকার 2টি সেতু প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু বাজারে ইতিমধ্যেই চাউর হয়ে গেছে এই খবর। আচ্ছা, এখন তাহলে সালাউদ্দিন আহমেদ যেহেতু এই মন্ত্রণালয় থেকে চলে যাচ্ছেন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁকা হলো, এইখানে কাকে দেওয়া হবে? এইখানে যাকে আনা হচ্ছে তিনি বর্তমান বিএনপির পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী। এই নোয়াখালীর মানুষ। তিনি একসময় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তুখোর ছাত্র নেতা। পানি সম্পদ মন্ত্রণালয়ে তিনি ভালোই দায়িত্ব পালন করেছিলেন। কিছু কথা তিনি বেশ তিস্তা প্রকল্পের ব্যাপারে, পদ্মা ব্যারাজের ব্যাপারে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন। তার এই কথাগুলোর কারণে মানুষ স্বাভাবিকভাবেই একটু হাঁপ ছেড়ে বাঁচছিল যে হয়তো আমরা দীর্ঘদিন পরে ভারতের যে পানি আগ্রাসন, এইখান থেকে বের হওয়ার মতো একজন নেতা পেয়েছি। যদিও কতটুকু করেছেন, কি করতে পেরেছেন সেটা পরের আলাপ, কিন্তু তিনি কথা বলেছেন। আচ্ছা, এই শহীদউদ্দিন চৌধুরী এনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়েছে, তাকে পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শহীদউদ্দিন চৌধুরী এনি আবার কে, তার একটু পরিচয় তো জানা দরকার নাকি? আসুন তার কাছে একটা ভিডিও ক্লিপ দেখে আসি। এই ভিডিও ক্লিপটা দেখুন। করে আবার ধরো এদের উপরে তো অনেক চাঁদাবাদিও হয়, হ্যাঁ, এদের উপরে চাঁদাবাদিও হয়, হ্যাঁ। এখন এগুলো কৌশলের কাজ করতে হবে, ধরো গভর্নমেন্টের মানে আমাদের জন্য বদনাম না হয়, এবং যারা একটু চাঁদাবাদি করে এদের লগে মানে এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। এই হচ্ছে আমাদের শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই। তিনি নির্বাচনের পরপরই তার এলাকায় চাঁদাবাজ সংক্রান্ত একটা ব্রিফ করতেছিলেন তার নেতাকর্মীদের সাথে, যে কিভাবে চাঁদাবাজি করবেন, একটু রয়েস হয়ে করতে হবে আর কি। একবারে হুট করে ঝাঁপায় পড়লে তো সরকারের মান ইজ্জত ক্ষুণ্ণ হবে। এই জন্য চাঁদাবাজি তোমরা করছো, এখানে তোমরা বাধা দিতে পারি না, একটু রয়েস হয়ে করো, এই জাতীয়। তো এই শহীদউদ্দিন চৌধুরী এনি ভাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করব যে শহীদউদ্দিন চৌধুরী এনি পানি সম্পদ মন্ত্রণালয়ে থাকার সময় যে ধরনের ইফোর্ট দিয়েছিলেন ওখানে, এখানেও সেই ধরনের ইফোর্ট বা তার চেয়ে বেশি ইফোর্ট দিবেন, কারণ এটা অতি অত্যন্ত এবং সেন্সিটিভ একটি মন্ত্রণালয়। এই জায়গাটা যদি ঠিক না করা হয় তাহলে কিন্তু পুরো দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়বে এবং সরকারের অবস্থানই মূলত দুর্বল হয়ে পড়বে। সুতরাং এইখানে শহীদউদ্দিন চৌধুরী এনিকে এনে সরকার খুব বেশি এলোমেলো বা ভুল সিদ্ধান্ত নিয়েছে এটি আমরা বলবো না, এটি বলার সময় এখনো আসে নাই। আমরা আরো একটু দেখতে চাই, তার অ্যাক্টিভিটিস দেখতে চাই। তবে আমরা আশা করব এনি ভাইয়ের কাছে আমাদের জোর দাবি থাকবে যে আপনি এখানে আসার পরে আপনার সমস্ত শক্তি দিয়ে, আপনি ইফোর্ট দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেটা একেবারে ভেঙে পড়েছে, নাজুক অবস্থা। ছাত্র দলের যে সীমাহীন নৈরাজ্য, চারিদিকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের উপরে হামলা, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি, এই ফেন্সিডিল, ইয়াবা, মাদক, এই যে এগুলো দিদারসে ঢুকছে, এইগুলোর ব্যাপারে আপনাকে কঠোর হস্তে দমন করতে হবে। সে যে দলেরই হোক, আপনার নিজের দলের হলেও তাদেরকে আপনি বিন্দুমাত্র ছাড় দিবেন না, এই প্রত্যাশা আমরা আপনার কাছে করতে পারি। ইউনুস সাহেব যে লবিং করছে কিন্তু কোনো প্রমাণ কেউ দিতে পারে না, কেউ বুঝাইতে পারে না যে ভাই এই যে দেখেন অমুক জায়গায় যে এই লবিংটা করছে, তারা মানে মনে যা আসছে তাই বলছে ইউনুস সাহেব সম্পর্কে। কিন্তু আপনারা যারা ইউনুস সাহেব সম্পর্কে বলছেন তারা একবার একটু প্রমাণ দেন ইউনুস সাহেব কোথায় লবিংটা করছিল। আপনারা তো এই কথা বলছিলেন যে তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে সেই যে যখন ইলেকশনের ব্যাপারে কথা বলতে গেছিল তখন একটা সমঝোতা হয়েছে, সেই সমঝোতার পরিপ্রেক্ষিতে খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়েছে এবং ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হবেন। বলেন আপনারা বলছেন তো, কই হয়েছে? আপনারা তো এটাও বলছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জামাত এবং এনসিপিকে সরকারে আনবার জন্য প্রচেষ্টা করতেছে, কই হয়েছে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় তো বিএনপি সরকারে আসছে, তাই না? এই সমস্ত ফালতু কথা বলে লাভ নেই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কখনোই এই দৌড়ে ছিল না, তার দৌড় অনেক লম্বা রে ভাই, তার দৌড় অনেক লম্বা। তার দৌড়ের সাথে আপনারা দৌড়ে পারবেন না। হ্যাঁ, তার দৌড় কোথায় জানেন? তার দৌড় জাতিসংঘে। ডক্টর পাইবেন কয়েকদিন পরে। যাক, আপনার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্পর্কে কথা বলতে চাই না, এটা ফিনিশড কেস। রাষ্ট্রপতি হচ্ছেন উনি। এখন যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মানে সবচেয়ে বড় আলোচনা বাংলাদেশে, সেটা হচ্ছে গ্যাস, তেল, বিদ্যুৎ। বিদ্যুতের দুই ধরনের আলোচনা আছে। এক ধরনের আলোচনা হচ্ছে বিদ্যুতের কোনো মানে স্থায়িত্বই নেই, গ্রামেগঞ্জে সারাদিনে 2-3 ঘন্টাও বিদ্যুৎ থাকে না, কিন্তু বিদ্যুৎ মন্ত্রী বলছেন ওইখানে থাকে, ওইখানে বিদ্যুৎ থাকে সবসময়। এটা নিয়ে আমরা অনেক কথা বলছি, এখন ওই পুরোনো কাশুন দেখে এটা লাভ নাই। এখন যেটা বলবো যে বিদ্যুৎ মন্ত্রী শেষ পর্যন্ত মুখ খুলছেন। ওই যেটা প্রবাদ আছে না, মাইকেল মধুসূদন দত্ত, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে শেষ পর্যন্ত সে আসল খবরটা বললো। আসল খবরটা কি? যে মহেশখালীতে যে এলএনজি গ্যাস আছে তার একটা ইউনিটে আগুন লেগে গেছে, সেটা পুড়ে গেছে। এটা ঠিক করতে সময় লাগবে, কতদিন সময় লাগবে সেই ব্যাপারে পরে আসতেছি। এটা যে পর্যন্ত ঠিক না হবে, এটা যে পর্যন্ত রিপেয়ার না হবে, সেই পর্যন্ত আমাদের বিদ্যুৎ নিয়ে কষ্ট করতেই হবে।
ভালো, আমি এটাকে সাধুবাদ জানাই। কেন জানেন, যে উনি কিন্তু এই কথাটা আরো 7 দিন আগে বলে দিতে পারতেন না। উনি এই কথাগুলো না বলে উনি কি বলতেছিলেন, বিদ্যুৎ থাকে, আপনারা মাটির চুলায় রান্না করেন। আরেকজন ওই উপদেষ্টা বলতেছে যে বিদ্যুতের যদি বিল বেশি দেন অসুবিধা কি, এটা দেশেই থাকবে। ইভেন কি ইশরাক সাহেব দেখছি বিদ্যুৎ নিয়ে কথা বলে, এবং এই নূর সাহেবও দেখি বিদ্যুৎ নিয়ে কথা বলে। কিন্তু আসল ঘটনা হচ্ছে এইটাই, মহেশখালী এলএমজি গ্যাস যে টার্মিনালটা পড়ে গেছে, ভাসমান টার্মিনালটা, এটা রিপেয়ার করতে সময় লাগবে, এবং এটা রিপেয়ার হওয়ার আগ পর্যন্ত বিদ্যুতের ঝামেলা থাকবেই। আবার অনেকে প্রশ্ন তুলতেছে ওইখানে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, সেটা যদি বাদও দেন তারপরেও তো বিদ্যুতের ঘাটতি থেকে যায় বাংলাদেশে, থাকে না? এবং বিদ্যুৎ মন্ত্রী এটাও বলছেন কীভাবে ওনারা এটা সাশ্রয় করবেন, মানে যেটা আছে এটা বন্টনের মাধ্যমে সবাইকে দিবেন। আমার তো মনে হয় না এটা উনি করতে পারবেন, কারণ বন্টনের মাধ্যমে যদি আপনি গ্রামে গঞ্জে দেন তাহলে শহরে দিতে পারবেন না। শহরে না দিলে হাহাকার। আর শহরের মধ্যে কিছু জায়গা আছে বন্ধুরা, আপনারা যদি কখনো আপনার বাড়িতে বিদ্যুৎ না থাকে, গাড়ি চালায় বা সাইকেল একটু মিন্টু রোড এলাকাটাই ঘুরেন, মন্ত্রীপাড়া বা সচিবপাড়ায়, ওইখানে বিদ্যুৎ আছে, কখনো ওইখান থেকে বিদ্যুৎ যায় না। আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে আমি থাকতাম কামাল সাহেবের বাড়ি, ওই যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের বাড়ির পাশে, বা তৎকালীন আইনমন্ত্রী শফিক সাহেবের বাড়ির পাশে, আমার এলাকায় কখনো বিদ্যুৎ যেত না। মানে দুইটা মন্ত্রী দুই দিকে থাকতো বলে পুরো এলাকায় বিদ্যুৎ থাকতো। এটাই বাংলাদেশের সিস্টেম, এখন ওইভাবেই চলছে। কিন্তু মন্ত্রী মহোদয় বলছেন আমি সমানভাবে সাশ্রয় করে সমানভাবে বন্টন করবো। পারবেন না, আপনি পারবেন না। আপনি পারবেন মিন্টু রোডে বিদ্যুৎ বিভ্রাট করাইতে, মানে ওইখানে লোডশেডিং দিতে? পারবেন না তো, তারপরে চাকরি থাকবে না। এগুলো কথা বলে লাভ নাই। আপনি আবার বলতেছেন যে আমি ওই যে ব্যাটারি চালিত রিক্সা চলে ওটির প্রোটেকশন দিব। হ্যাঁ, ব্যাটারি চালিত রিক্সা তো বাংলাদেশের জন্য এখন উত্তরাবাসী বিশেষ করে রবিশ্বাস উঠে গেছে। আপনারা কেউ যদি উত্তরায় যান, যা দেখবেন ভাই রাস্তা গেলে চলা যায় না, লক্ষ লক্ষ হাজার হাজার না লক্ষ লক্ষ ব্যাটারি চালিত রিক্সা জাম করে রাখছে। এগুলো চার্জ হয় কোথায়? কারো বাসায় হয়। এগুলো কি সরকার জানে না? পুলিশ ডিপার্টমেন্ট জানে না? আপনারা এটা জানেন কিনা জানি না যে প্রত্যেকটা ব্যাটারি চালিত রিক্সার একটা কার্ড আছে, মানে পুলিশের দেওয়া কার্ড, মানে নাম্বার দেওয়া পুলিশের দেওয়া কার্ড আছে। এটা যখন ট্রাফিককে দেখায় তখন সেটা ধরে না, আর যাদের কাছে কার্ড নেই তাদেরকে দিয়ে ডাম্প করে দেয়। তার মানে এই যে ব্যাটারি চালিত রিক্সা চলতেছে এটা পুলিশ জানে। তার মানে পুলিশ এইটাও জানে যে এইগুলো চার্জ হয় কোথায়। এখানে চার্জ হয়, শোনা কথা, প্রতিটা গাড়ির জন্য নাকি সারা তারা একটা গাড়িতে 100 টাকা নেয়। ওইখানেও কোথায় হয়, কার বাড়িতে চার্জ হয়, কেটাই ব্যবসা করে, এটাও পুলিশ জানে। সেটা ধরবেন? ধরেন পারবেন না। মাননীয় মন্ত্রী মহোদয় আপনি পারবেন না, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও তো পারবে না। কিন্তু এটা বন্ধ হওয়া উচিত। এটা যদি বন্ধ করে দেয় তারা নিজের একটা অল্টারনেট ব্যবস্থা খুঁজে নেবে, কারণ তারা যেভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন রাস্তাঘাটে একদম জ্যাম করে, এবং যেভাবে বিদ্যুৎ খাইতেছে, আমাদের পুরো দেশের বিদ্যুতের একটা পার্ট তো তারাই খেয়ে ফেলায়, খায় না? সেই বিদ্যুৎটা তো গ্রামে 10টা মানুষ পাইতে পারে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে এরা কি করবে? ভাই, এরশাদ সাহেব যখন মেইন রোডে রিক্সা চালক বন্ধ করে দিয়েছিল, আপনাদের মনে আছে যে ওই যে মেইন রোডগুলোতে রিক্সা চলতে পারবে না, ওই রিক্সাওয়ালাগুলো বাঁচে নাই, কয়েকদিন আন্দোলন করছে, তারা কি সব না খায়া মরতেছে? তারা অল্টারনেট ব্যবস্থা করে ফেলেছে, তারা ভিতরের দিকে চলে গেছে, কেউ গ্রামে চলে গেছে। তাই হবে, যদি ব্যাটারি চালিত রিক্সাগুলোকে বন্ধ করে দেন তাহলে ওরা ওদের অল্টারনেট প্রফেশন বের করে দিবে। হ্যাঁ, তো যাক, এই ব্যাটারি চালিত রিক্সার কারেন্ট বাঁচাইবেন, ওই মহেশখালী এটা বাঁচাইয়া তারপরে আপনি করবেন, আমাদেরকে একদম পুরোদমে বিদ্যুৎ দিবেন, এটাও বিশ্বাস করতে পারি না। কারণ বিদ্যুতের উৎপাদনই তো আপনারা বাড়াচ্ছেন না। উৎপাদন বাড়ান, উৎপাদন বাড়ান। প্রধানমন্ত্রী যেটা বলছে সেদিকে খেয়াল করেন, ওই যে সৌর বিদ্যুৎ স্টার্ট করেন। আপনারা জানেন এই সুইডেনের মতো জায়গায় হাজার হাজার সৌর বিদ্যুতের বাড়ি আছে, এখানে কিন্তু সূর্য খুব একটা উঠে না। আপনারা জানেন এখানে উইন্টারে সূর্য দেখাই যায় না, তারপরে সৌর বিদ্যুৎ কোনো রকম চলতেছে। আর বাংলাদেশে তো সারাদিনের রোদ থাকে। যে কোনো মানুষ যদি তার ছাদের মধ্যেই একটা সৌর বিদ্যুৎ লাগায়, সে কিন্তু পুরো দিবি সারাদিন একটা লাইট, একটা ফ্যান চালাতে পারবে, 24 ঘন্টা চালাতে পারবে। এটা কিন্তু কেউ করছে না। এটা নিয়ে গভর্নমেন্ট উদ্বুদ্ধ করতেছে না। এখানে গভর্নমেন্টের সাবসিডি দেওয়া উচিত, যে একটা বাড়িতে যদি সৌর বিদ্যুৎ লাগাইতে 10,000 টাকা খরচ হয়, তাহলে সরকার 5,000 টাকা দিবে। এতেও লাভ আছে সরকারের, কারণ ওই বিদ্যুৎটা আপনি সাশ্রয় করতে পারবেন, অন্য জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারবেন। আমার টাঙ্গাইলে আমার এক আত্মীয় আছে, একদম গ্রাম টাঙ্গাইলের ভিতরে। ওনারা যখন কথা বলি, ওনার বিদ্যুৎ আছে, এত কোথাও বিদ্যুৎ নাই, তোমার বিদ্যুৎ করতে আসলো? বলে যে আমার বিদ্যুৎ না, আমার এখানে সোলার আছে। আমার যে সোলার আছে এটাতে আমার সারা রাত 2টা ফ্যান 2টা লাইট জ্বালাইতে পারি। সারাদিন যে সোলার আসে, রৌদ্র আসে, সেইটা দিয়েই যা উৎপাদন হয় আরামসে চলে। খরচ ছিল কত তখন? সে বললো তখন যখন স্টার্ট করছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে 10 না 12 হাজার টাকা, এখন এটা 15,000 টাকা হয়েছে। সেইখানে সরকার ট্যাক্স কমাইয়া, ইম্পোর্টেড জিনিসের দাম কমাইয়া, সেই কোম্পানিগুলোকে সাবসিডি দিয়া প্রতিটা মানুষের বাড়িতে যদি এই সোলার বিদ্যুৎ লাগানো হয়, তাহলে দেখবেন বিদ্যুতের ঘাটতি কমে গেছে। আপনারা নতুন প্ল্যান কবে করবেন জানি না, কবে গ্যাস আমাদের দেশে ওইরকম পরিমাণে আসবে, কবে আমরা কয়লা আইনা এভাবে বিদ্যুৎ বেশি করে উৎপাদন করতে পারবো, সেই দিকে নাই বা গেলাম। এইটা তো করা যায়, তাই না? সোলার প্ল্যান্ট করা তো কোনো ব্যাপার না। মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমি ইমিডিয়েট প্রধানমন্ত্রী কার্যালয়, সেক্রেটারিয়েট, প্ল্যানিং কমিশন সেসব জায়গায় লাগানোর অর্ডার দিচ্ছি। সেটা চালু করেন মাননীয় মন্ত্রী মহোদয়, সেটা চালু করে আপনি এইভাবে বিদ্যুৎ সাশ্রয় করেন এবং বিদ্যুৎ উৎপাদন করেন। প্রধানমন্ত্রী বলছে বা শেষ? প্রধানমন্ত্রী তো বলছে আজকে থেকে 7 দিন আগে, এর কোনো ইনিশিয়েটিভনেস কোনো মন্ত্রণালয় বা কোনো কোম্পানি নিচ্ছে নেয়নি তো। এটা করতে কি শনি মঙ্গলবার লাগে? কালকে সকাল থেকে যদি চায় কালকে সকাল থেকে করতে পারে, 3 থেকে 4 দিনের ব্যাপার। এইগুলো না করে এইভাবে যে বলতেছেন এখন মানুষরা যে আপনারা এটা মানতে হবে, কিছু করার নাই, এরকমই থাকবে, এইভাবে বলে তো লাভ নেই মাননীয় মন্ত্রী মহোদয়। মানুষ অভাবনীয় উপহারের বার্তা দিয়ে তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে চায় ভারত। আসলে এমন কোনো অভাবনীয় উপহার কি বাংলাদেশ পেতে চলেছে? কি সেটা? শেখ হাসিনার প্রত্যর্পণ, নাকি
তিস্তার পানি বন্টন চুক্তি চূড়ান্ত করা, কি একটা কোনো একটা কিছু একটা দিতে হবে। শেখ হাসিনার মতন এমনি এমনি বছরে 2 বা 3 বার করে দিল্লি যাওয়া, এইটা চলবে না। তারেক রহমানের সঙ্গে একটা ফয়সালা হইতে হবে। কি ফয়সালা সেটা ভারতকে হয়তো ঠিক করতে বলছে। বল এখন ভারতের কোর্টে। মোট কথা যে ঘটনা ঘটেছে, তারা যে এত অনুরোধ উপরোধের পরেও শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছে, সরকারের সমালোচনা করছে, ভারতের থেকে বাংলাদেশ সরকারের সমালোচনা করবে আর সেই দেশটার সাথে সম্পর্ক ভালো হবে, এটা মনে করার কোনো কারণ নেই। তাই যদি হতো তাহলে ইউনূস সরকারের সময় হয়ে যেত, হয়নি, তখনও হয়নি, এখনো হচ্ছে না। তো এখন দিল্লিও ভাবছে যে না, কিছু একটা করা দরকার। কি করা দরকার সেটা নিয়ে দৌড়ঝাঁপ চলছে, বোঝা যাচ্ছে। ভারতীয় রয়ের প্রধান আশা, তারপরে দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার, দফায় দফায় যেভাবে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা সবার সাথে বৈঠক করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও, সব মিলায় কিছু একটা করবে। তারা কি করবে বোঝা যাচ্ছে না। আর এটা যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জটটা কাটবে না। জট কাটার দায়িত্ব এখন তাদের। ভারতীয় সংসদের উচ্চকক্ষের রাজ্যসভায় বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি এক প্রশ্নের উত্তরে বলেছেন, আন্তঃসীমান্ত যোগাযোগ প্রকল্পগুলো নিয়ে ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের সঙ্গে বাড়বে রেল, সড়ক ও দ্বিপক্ষীয় বাণিজ্য এবং যোগাযোগ। পুরসিনের সমস্যা এখনো সমাধান হয়নি। এগুলি দিয়ে হবে না। এগুলি হলো প্রকল্প ওয়াইজ কাজ, সেটা ভারতের স্বার্থটাই বেশি। রাজনৈতিক মহল বলছে, ভারতের ঘোষণা থেকে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূসের 18 মাসের শাসনকালে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে যেসব বিধিনিষেধ ভারত চাপাতে বাধ্য হয়েছিল সেগুলি উঠিয়ে নেওয়ার কথা ভাবছে। অর্থাৎ ওই যে স্থলপথ দিয়ে যে বাণিজ্য যেটা বন্ধ করছিল, যে সমুদ্রপথ ছাড়া স্থলপথে ভারতের বন্ধ ব্যবহার করা যাবে না, সেটা উঠে নেবে। তো সেটাও ভালো। কূটনৈতিক মহল মনে করে হাসিনা প্রত্যর্পণের ইস্যুটি খুবই জটিল এবং আইনগত প্রক্রিয়া। ভারতেরও এ ধরনের বহু প্রত্যর্পণের অনুরোধ বিভিন্ন দেশে বছরের পর বছর আটকে রয়েছে। তাই এই ইস্যুকে এড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দ্রুত আলোচনা শুরু করা জরুরি বলে কূটনৈতিক মহল মনে করে। বিষয়টা কিছুই না, যদি হাসিনাকে অন্তত মুখ বন্ধ করায় ভারত, আর যদি যেই সীমান্ত, স্থল সীমান্ত যেই বাণিজ্য সেটা যেটা বন্ধ করছে সেটা উঠায় নেয়, তিস্তার পানি বন্টন চুক্তি যদি কার্যকর করে, আর গঙ্গার পানি বন্টন এটা আবার নবায়ন করে, আর হচ্ছে পুরসিনটা বন্ধ করে, এইটা করলেই অন্তত ভারত বাংলাদেশ আর কিছু চায় না বাংলাদেশের কাছে। অন্তত এই সমস্ত যন্ত্রণা থেকে ভারত বাংলাদেশকে মুক্তি দিক, এটাই হচ্ছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।